বিএনপি তো বাজিমাত দেখিয়ে দিল, একেবারে চমক দেখিয়ে দিচ্ছে। বেসরকারি যে ফলাফল আমরা পাচ্ছি তাতে একের পর এক বিএনপির ভূমিধস বিজয়ের সংবাদ আসতেছে। নেক্সট প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। তো তারেক রহমানের প্রতি, তার দল বিএনপির প্রতি রইল লাল গোলাপের শুভেচ্ছা। এছাড়া বিএনপির সাথে জোটবদ্ধ যে দল রয়েছে বা অন্যান্য দল, জোট এবং স্বতন্ত্র প্রার্থী থেকে যারা বিজয়ী হয়েছে সকলের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা। তো দর্শক শ্রোতা, আজকে এই যে আমরা বেসরকারি ফলাফল একের পর এক পাচ্ছি, আমাদের কাছে আসতেছে, এই ফলাফল নিয়েই অ্যানালাইসিস করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন প্রেক্ষিতে। যেমন কোন দল কতটি আসন পেয়েছে এই পর্যন্ত, বা স্বতন্ত্র প্রার্থী থেকে কারা জয়ী হয়ে আসলো, নারী প্রার্থী থেকে কারা জয়ী হয়ে আসলো, এবং দলীয় প্রধান হিসাবে কারা কারা জয়ী হয়ে আসলো, বা অন্যান্য যে আলোচিত সমালোচিত প্রার্থীরা ছিলেন তাদের আসনের ফলাফলের কি অবস্থা। তাছাড়া রয়েছে গণভোট, গণভোটেরই বা কি অবস্থা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। কোন দল কতটি আসন এই পর্যন্ত পেয়েছে সেটা আমরা দেখব গতকাল রাত থেকে ধারাবাহিকভাবে। তো আমরা যদি দেখি, গতকাল রাত 11টার সময় আমরা যে ফলাফল পেয়েছিলাম, বিএনপি জোট 40, জামাত জোট 16 এবং অন্যান্য 1। রাত 12টা বিএনপি জোট 68, জামাত জোট 21, অন্যান্য 2। রাত 1টা বিএনপি জোট 108, জামাত জোট 31, অন্যান্য 2। রাত 2টা বিএনপি জোট 133, জামাত জোট 45, অন্যান্য 3। রাত 3টা বিএনপি জোট 171, জামাত জোট 51 এবং অন্যান্য 6। রাত 4টা বিএনপি জোট 189, জামাত জোট 55, অন্যান্য 7। রাত 5টা বিএনপি জোট 195, জামাত জোট 59, অন্যান্য 1। ভোর 6টা বিএনপি জোট 193, জামাত জোট 65, অন্যান্য 7। ভোর 7টা বিএনপি জোট 197, জামাত জোট 66, অন্যান্য 7। সকাল 8টা 45 বিএনপি জোট 199, জামাত জোট 67 এবং অন্যান্য 7। এই পর্যন্ত তথ্য পেয়েছি সকাল 8টা 45 পর্যন্ত। তো এতে দেখা যাচ্ছে বিএনপি 199, বা অন্যান্য মিডিয়ায় অলরেডি দেখাচ্ছে যে বিএনপি প্রাপ্ত আসনের সংখ্যা 200 ক্রস করেছে, 200 ওভার হয়েছে। তার মানে 2/3 আসনে জয়ী হয়েছে বা জয়ী হতে যাচ্ছে বিএনপি। এটা কিন্তু একটা ঝুঁকিরও বিষয় যে কোনো একটা দল বা তাদের জোট মিলে এককভাবেই যদি 2/3 আসন পেয়ে যায়, সেটা কি বার্তা দিচ্ছে? ভালো কিছু না খারাপ কিছু? বুঝতেই পেরেছেন কি বিষয়ে আমি ইঙ্গিত দিয়েছি। বাট এই বিষয়ে আজকে আলোচনা করব না। আজকে যেহেতু ফলাফলের আনন্দে আমরা সবাই আনন্দিত, তো আনন্দের সংবাদগুলোই দেখি। এই বিষয় নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করব। তো এবার আসি দর্শক শ্রোতা, যে বিভিন্ন বিভাগ এবং জেলা ওয়াইজ কোন দলের কি অবস্থা সেটা একটু ফার্স্ট আমরা দেখার চেষ্টা করব। সিলেট বিভাগে বিএনপির ভূমিধস, একটি আসনে বিজয়ী খেলাফত মজলিস, বাকিগুলো সব বিএনপি। দেন বগুড়ায় তারেক রহমান সহ 7 আসনেই বিএনপির জয়। এরপরে গোপালগঞ্জে সব আসনেই বিএনপির জয়। এরপরে বরিশালে 6টি আসনের সবগুলো বিএনপির জয় জয়কার। কুষ্টিয়ার 3টি আসনে জামাত, একটিতে বিএনপি। এরপরে সিরাজগঞ্জে 6টি আসনেই বিএনপির বিজয়। নরসিংদীতে 5টি আসনের সবগুলোই বিএনপি। বাগেরহাটে 3টি জামাত, একটিতে বিএনপি। কুমিল্লায় 11 আসনের 8টিতে বিএনপি, আর একটি জামাত, একটি এনসিপি এবং একটি স্বতন্ত্র। এরপরে মুন্সিগঞ্জে 3 আসনেই ধানের শীষের জয়। মাগুরায় 2 আসনে বিএনপি এবং গণভোটে হ্যাঁ পাশ করেছে। এরপরে রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভেঙে 5টিতে জামাত আর একটিতে এনসিপি বিজয় হয়েছে। এরপরে ভোলার 4 আসনের 3টিতে বিএনপি, একটিতে বিজেপি। এরপরে সাতক্ষীরার 4টি আসনেই জামাতে ইসলামের জয় হয়েছে, এখানে এককভাবে জামাতের ভূমিধস বিজয় সাতক্ষীরায়। মৌলভীবাজারে 4 আসনেই বিএনপির একক জয়। যশোরে 6 আসনে 5টিতে জামাত, একটিতে বিএনপির জয়। নীলফামারী 4টি আসনে জামাতে ইসলামের এককভাবে জয় হয়েছে। কিশোরগঞ্জে 5 আসনে জয় বিএনপি আর একটিতে স্বতন্ত্র। ব্রাহ্মণবাড়িয়ায় 6টি আসনের 5টিতে বিএনপির জয় হয়েছে।
নওগাঁর 5টি বিএনপির জয়, 1টিতে জামাত ইসলামী। ঠাকুরগাঁয়ে 3টি আসনেই বিএনপির জয়। লক্ষ্মীপুরে 4টি আসনে বিএনপির জয়। চট্টগ্রামে 14টি আসনে বিএনপি আর 2টিতে জামাত। ঢাকা জেলায় মানে ঢাকা মেট্রোপলিটন বা মহানগরের বাহিরে যে 5টি আসন, 5টি আসনই ধানের শীষের জয় হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন বা মহানগরের মধ্যে যা রয়েছে তাতে মোটামুটি বিএনপি এবং জামাতের বা এনসিপির একটা কম্বাইন্ড ফলাফল দেখা যাচ্ছে, বা সবগুলোর ফলাফল এখনো আসেওনি। তো এরপরে দর্শক শ্রোতা আমরা একটু দেখার চেষ্টা করি যে দলীয় প্রধান হিসাবে কারা কারা জয়ী হয়ে আসলো। এখানে বিএনপির তারেক রহমান জয়ী হয়েছেন, জামাত ইসলামীর আমির সাহেব এবং এনসিপির নাহিদ ইসলাম এরা জয়ী হয়ে এসেছেন। এছাড়া আমরা দেখেছি আন্দালিব রহমান পার্থ বিজেপির, আছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এরা দলপ্রধান হয়ে জয়ী হয়ে আসছে। বাট হাত পাখা ইসলামী আন্দোলনের দলপ্রধান যিনি ফয়জুল করিম, তিনি জয়ী হয়ে আসতে পারেননি। এটা আসলেই একটা দুঃখের বিষয়। এই চরমনাই পীর সাহেব যদি জয়ী হয়ে আসতে পারতেন তাহলে মনে হয় ভালো হতো। সংসদের পরিবেশটা আরেকটু ভালো বা একটা জমজমাট টানটান উত্তেজনাকর হতো বলে মনে হয়, বাট সেটা আমরা মিস করলাম। যদিও হাত পাখার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 1টি আসনে তারা জয়লাভ করেছে, বাট দলীয় প্রধান সেখানে আসতে পারেনি। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে নারী হিসাবে এখন পর্যন্ত 7 জন জয়ী হয়েছে, 6 জন বিএনপির নমিনেশন প্রাপ্ত আর 1 জন স্বতন্ত্র থেকে রুমিন ফারহানা, তো তিনিও তো বিএনপিরই। যাই হোক, এবার আসি দর্শক শ্রোতা সেই কাঙ্ক্ষিত, আলোচিত, সমালোচিত কিছু নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট আসনের দিকে। এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যাকে বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। বিএনপির দল থেকে তাকে শোকজ করে বহিষ্কার পর্যন্ত করা হয়েছিল। তো এই বীর মুক্তিযোদ্ধা বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন এবং তিনি রাজাকার আলবদরের জম হয়ে আগামীর জাতীয় সংসদে যেতে যাচ্ছেন। তো এই জিনিসটা অন্তত আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এরপরে আমরা দেখি সেই ঢাকা 8 আসন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু যেখানে ছিল, এখানের ফলাফল মির্জা আব্বাসের কাছে 5000 ভোটে হেরে গেলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এরপরে দেখব সেই বিশাল মাথাওয়ালা একজন নেতা আছে না, যিনি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানেন না, সেনানিবাসের সবগুলো ইট একের পর এক খুলে নিয়ে আসবেন। তো সেই নেতার অবস্থা কি আমরা একটু দেখি। বিপুল ভোটে হেরে গেলেন তিনি। এই হলো আপডেট। এরপরে আমরা দেখব আরেকজন নেতা, বিশাল লেভেলের নেতা চলে এসেছে। ইনি হলেন আমাদের সেই কৃষ্ণনন্দী দাদা, যার হাতে জামাত ইসলাম দাড়িপাল্লা উঠিয়ে দিয়েছিল। শুধু সেখানেই শেষ না, জামাত ইসলাম কিন্তু বলেছিল যে ইনি হিন্দু ধর্মের হলেও তার ভিতরে কিন্তু ঈমান আছে, তার ঈমান নাকি অনেক খাঁটি এবং মজবুত। এবং তিনি 20 বছর ধরে জামাত ইসলাম করেন। তো তার অবস্থা কি আমরা একটু দেখি। 50,000-এর বেশি ভোটে হেরে গেছেন এই কৃষ্ণনন্দী দাদা। এবার দর্শক শ্রোতা হিট দ্য পয়েন্ট নাম্বার 2 এ আসি, গণভোট। গণভোটের কি অবস্থা আমরা একটু দেখি। গণভোটে হ্যাঁ এর পাল্লা ভারী আছে, গ্রিন সিগন্যালে আছে। আর হ্যাঁ পাশ করবে এটা আমরা জানতাম, ডক্টর ইউনূসের সরকার সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যেভাবে হ্যাঁ পাশ করিয়ে নেওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছিল, তো গণভোট তো না পাশ করার কোনো সুযোগই নেই। তার মানে গণভোট হ্যাঁ পাশ করতে যাচ্ছে ফাইনাল রেজাল্টের অপেক্ষায়। আর বিএনপি তো অলরেডি সরকার গঠন করতে যাচ্ছে বেসরকারি ফলাফলে, তাই দেখলাম। তার মানে সামনের দিকে এই গণভোট যে জন্য মানে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা নিয়ে ভালো ধরনের একটা গ্যাঞ্জাম তৈরি হবে। এটা নিয়ে এর আগে আমি একটা আলোচনায় বলেছিলাম যে যদি বিএনপি সরকার গঠন করে আর গণভোটে হ্যাঁ পাশ হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বেশ কিছু ঝামেলা তৈরি হবে। তো আজকে এই ঝামেলা নিয়ে আলোচনা করব না, কারণ বারবার বলতেছি আজকে হলো আমাদের আনন্দের দিন। তো এগুলো নিয়ে পরে এক সময় আলোচনা করব। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি এই ফলাফল নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সারা দেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ দিয়েছেন তারেক রহমান এবং কোনো বিজয় মিছিল করতে না করেছেন। আর চাইলেও তারা বিজয় মিছিল করতে পারবেন না, কারণ হলো ইলেকশন কমিশনের পক্ষ থেকে
14ই ফেব্রুয়ারি পর্যন্ত সভা সমাবেশ মিছিল মিটিং সবকিছু নিষিদ্ধ আছে। এরপরে যদি আমরা দেখি, জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে ভোটের ফল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবে তারা, এই হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া এনসিপি বলছে যে ফলাফল টেম্পারিং এর স্পষ্ট প্রমাণ পাচ্ছি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া তারা বলছে বিভিন্ন কেন্দ্রে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি করা হচ্ছে, সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গঠনের দাবি এনসিপির। তো এবার আসি দর্শক শ্রোতা কনক্লুশনে। এই যে বলা হচ্ছে যে ইলেকশনের ভোট গণনায় কারচুপি করা হচ্ছে বা টেম্পারিং করা হচ্ছে, বা এই দাবিগুলো করে কিছু এভিডেন্সও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে, সেখানে দেখা যাচ্ছে টেম্পারিং বা ডাবল রাইটিং, এবং যতগুলো ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তার বেশিরভাগ জায়গায় দেখতেছি যে রেজাল্ট শিটে ধানের শীষের রেজাল্ট ডাবল রাইটিং করা বা কেটে দেয়া, অন্যান্য প্রতীকেও ডাবল রাইটিং বা টেম্পারিং বা কেটে দেয়া আছে, বাট ধানের শীষে একটু বেশি দেখা যাচ্ছে। তো এই পিকচারগুলোর উপরে ডিপেন্ড করে এই ভোট গণনার ক্ষেত্রে টেম্পারিং হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা বলা যাবে কিনা, বা এই প্রমাণগুলো কতটুকু অথেন্টিক, সেই বিষয়ে তো অ্যানালাইসিস করার দরকার আছে। তো এই ব্যাপারে আলোচনা পরে করব, আজকে আর করব না। তো বলতে পারেন যে পরে কেন করব, কারণ এই ব্যাপারে আলোচনা করার জন্য, অ্যানালাইসিস করার জন্য আমাদের বিশাল একজন বিজ্ঞানী রয়েছে, বিশাল লেভেলের একজন জ্ঞানী মানুষ রয়েছে, ইতিহাসবেত্তা রয়েছে। প্রাথমিক পর্যায়ে দায়িত্বটা তার কাছে দিতে চাচ্ছি, তিনি এটা নিয়ে অ্যানালাইসিস করুক, তার মনটা তিনি আগে ঠান্ডা করুক, তারপরে না হয় আমরা এটা নিয়ে আলোচনা করব। তো সেই বিশাল মাপের জ্ঞানী বিজ্ঞানী ব্যক্তিটাকে চলুন একটু দেখি। এই হলো সেই বিশাল মাপের জ্ঞানী ব্যক্তি। মানে কাম কাজ কিছু আছে কিনা জানি না, রাত 3টার সময় 4টার সময় উঠে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, মানে এই হচ্ছে ওই হচ্ছে, এরপরে মানে কি আজাদি গোলামি, এরপরে কি জানো ইনকিলাব জিন্দাবাদ, মানে বাংলাদেশ জিন্দাবাদ বলতে এর লজ্জা লাগে বা এর মুখে আটকায়। তো এই হলো সেই ব্যক্তি, কান্নাকাটি কেন করতেছে এখনো জানি না। তো ইনি এই বিষয়টা নিয়ে আগে চুলচেরা বিশ্লেষণ করুক, কি ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয়নি, কি এভিডেন্স আছে না আছে, তারপরে না হয় আমরা এটা নিয়ে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।